এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি। দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তোবা আমি ইশরাক হোসেন, আমার প্রতি বৈষম্য করা হয়েছে। আমি আদালতের রায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার রায় পেয়েছি। এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না। সেটার জন্য হয়তোবা আপনারা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন, এসেছেন। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছুই মিডিয়ার কাছে বলেছি, আপনারাও দেখেছেন। আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই, খুব সংক্ষিপ্তে, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। এই মামলাটি করা হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি আমার নির্বাচনের 30 দিনের মাথায় 3 মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে করা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পাই নাই, দেশে আইনের শাসন ছিল না। খুনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত 1টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যখন 5টা থেকেই আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম, আমি এগিয়েও ছিলাম। 6:15টার দিকে বন্ধ করে দেয়, রাত 1টার দিকে তখন এটা একটা বানোয়াট ফলাফল ঘোষণা করে। সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সবকিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়। কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরাও রয়েছে, আমার জানা মতো 7-8 জন ডিস্ট্রিক্ট জজ, তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন। তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে, কোনো ভুল না থাকে। তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা যে সিদ্ধান্তটি নেবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি, তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না। এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে। এরপর গেল আইন মন্ত্রণালয়ে, আবার আসলো ইলেকশন কমিশন, তার আইন অনুযায়ী গ্যাজেট করলো। গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই, কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি দিয়েছে, তারা শুধুমাত্র শপথের আয়োজন করবে। এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল, যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম, সত্যি কথা বলতে, যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতির জন্যও ভালো, আমাদের জন্যও ভালো, তরুণরা নেতৃত্বে এগিয়ে আসুক। কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে, যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আবার আমরা পেছনে গেলাম। এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব, জনাব নাহিদ ইসলাম। অত্যন্ত উনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, প্রশংসনীয়। উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতি গিয়ে জয়েন করেছেন, রাজনীতি করছেন। কিন্তু বাকি যে 2 জন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরো 2-1 জন উপদেষ্টা, যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে, ভালো না করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে 31 দফা দিয়েছে
বাস্তবায়ন না করতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে। এখন আমরা আজকে এক মিনিট আমি সংক্ষিপ্তে শেষ করে দিব, কিন্তু এই পুরো বিষয়টিকে আমাদেরকে উপলব্ধি করার ব্যাপার রয়েছে। এই যে আমার ঘটনাটি নিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়, নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন, এবং সম্পূর্ণ ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? এরা এই সরকারে থাকা অবস্থায় না 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 আপনারা বলেন না কেন ভাই হবে? কি হয়েছিল? একই কাজ করেছিল, সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, প্রশাসনকে সে ব্যবহার করেছে, তাই কিনা? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব ইনশাআল্লাহ। আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে, 17 বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে খুনি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম, আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এখানে কোনো মেয়রের বিষয় না, কোনো কিচ্ছু বুঝি না। এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা, সেটার প্রশ্ন চলে আসছে, এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেষ্টা যারা এটার মধ্যে জড়িত, সরকারের নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত এটা আসতো না। অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম। এখন এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলমের উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। তোমরা কি এইভাবে কেন ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছ? এখানে জনাব দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয়ও নাই, কোনো শত্রুতাও নাই, বৈরিতাও নাই, কোনো কিচ্ছু নাই। এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমি ওনাদের শুভকামনা করি, ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান, সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন, সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না, এটা আমরা হতে দেব না। এবং আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ চাই। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে। এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে, তখন একটা পক্ষ খুব আমাদের সমালোচনা করত, তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো উড়ে এসে জুড়ে বসে কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয়। বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের এই দলের যে বয়স হয়েছে, এখানে যে নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম। আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পাই, এবং এই ধরনের যে ষড়যন্ত্র হতে পারে সেটির আলোকেই কিন্তু বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল। এখন সেটা জনগণের কাছে আরো উন্মোচিত হয়ে গেল, সামনে আরো উন্মোচিত হয়েছে। অতএব এখন এই পরিস্থিতির উত্তরণে আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা গ্যাঞ্জাম পাঠাবো,
এখন অনেকদিন আন্দোলন, হাসিনা তো নাই, কি করা যায়, চলো গিয়ে একটা মারামারি বাধাই দিয়ে আসি, সেটা কিন্তু এখানে সেই উদ্দেশ্যে আমি আসি না। আমি এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে, এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী বলা এবং আমাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে, ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, যারা এসে সংস্কারগুলো দীর্ঘমেয়াদে করবে। এই আশা নিয়ে এই কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে। যতদিন আমাদের দাবিগুলো মানা হবে আমরা এখান থেকে যাবো না। এটা হলো আমাদের শেষ ঘোষণা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সর্বস্তরের জনগণ, ঢাকার বাইরে পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী যারাই রয়েছে এবং একেবারে প্রান্তিক পর্যায়ে দরিদ্র কৃষক ভাইদের সহ সবাইকে বলবো, যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায়, আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত চান। সবসময় মনে রাখবেন আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ। আমরা আপনার আমার ভোটের অধিকারের জন্যই লড়াই করে যাচ্ছি, এর বেশি কিছু না। ক্ষমতা আমাদের জন্য মুখ্য না। যদি মহান আল্লাহ তাআলা চায় আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে আল্লাহ। আর যদি আল্লাহ আমার কবলে সেভাবে না রাখে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তো বসতে পারবো না। আমি সেইটাই বিশ্বাস করি। আমি নীতি আদর্শ নিয়ে এখানে আজকে রাজনীতি করতে এসেছি এবং জনগণের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি। আমাদের পাশে কতগুলো ভাই রয়েছে, আমি ওনাদের পরিচয় করতে গেলে অনেককে দিতে হবে। তারা 5 দিন যাবো, 6 দিন যাবো বৃষ্টিতে ভিজে, রোদে ভিজে এই যে আন্দোলনটি করছে, আপনাদের কি মনে হয় ইসলাকের মেয়রের জন্য না? আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য। আমিও সর্বাত্মকভাবে এই আন্দোলনে যোগ দিলাম। আমিও পাশাপাশি এখানে অবস্থান করবো যতদিন হবে। ভালো থাকবেন।